প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রাইভেট ইউনিভার্সিটির ৩ জন স্টুডেন্ট ও একজন ছাত্রদল কর্মীকে হত্যা করা হলো। প্রাইভেট ভার্সিটির ৩ জনের মাঝে ২ জন ছাত্র, একজন ছাত্রী। বেশ কয়েকজনের উপর আক্রমণও করা হয়েছে। অনেককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। হত্যাকারীরা নিখুঁত প্ল্যান করে মোক্ষম সময়ে আঘাত করেছে, একদম যেন স্পাই সিরিজের অ্যাসাসিনেশন প্রসেস। রিয়েল লাইফের কথা বলে সিআইএ মোসাদ যেভাবে গুপ্ত হত্যা চালায়, ঠিক তেমন অ্যাকশন। এসব গুপ্ত হত্যা কারা, কেন এবং কিভাবে করছে, সত্যটা চমকানোর মতো। আমি যদিও অবাক হইনি, কিন্তু রিয়ালিটি শুনলে আপনারা অবাক হবেন। প্রাইভেট ইউনিভার্সিটির এসব ছাত্রদের ব্যক্তিগত গোপন তথ্য, যেমন তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস, লাইভ লোকেশন, রিয়েল টাইম অ্যাক্টিভিটি এবং ফ্যামিলি ডিটেলস পেল কিভাবে? অবাক হবার মতো বিষয় না। এসব স্টুডেন্টরা তো সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ, মাহফুজ আলমদের মতো ফেমাস না। আন্দোলন চলাকালীন বা পরবর্তী সময়ে মিডিয়াও তাদের হাইলাইট করেনি। তাহলে এরা টার্গেট হচ্ছেন কেন? উইকেন্ড ইজি বলে টার্গেট করা হচ্ছে? হয়তো তারা ইজি বাট খুবই গুরুত্বপূর্ণ টার্গেট। কারণ অতীতে তারা যা করেছে এবং অদূর ভবিষ্যতে যে তারা একটি শক্তি হয়ে উঠবে, সেটি অনিবার্য। এবং এদের মতো দুর্দান্ত সাহসিকতা যেন আর কেউ না দেখায়, তাই তাদের করে পূর্ণ টেকনিক অ্যাপ্লাই করছে একটি বিশেষ পক্ষ। এই গুপ্ত হত্যা আপাতত থামলেও সামনে আবার শুরু হবে। ভারত, হাসিনা, আওয়ামী লীগ ও তাদের এদেশীয় দালালদের জন্য এসব তরুণ দেশপ্রেমিকরা রীতিমতো আতঙ্কের। এরা কেন আগ্রাসীদের জন্য ভয়ের কারণ, সেটা যেমন দেখাবো, তেমনি দেখাবো কিভাবে, কারা, কখন এবং কেন এদের হত্যা করছে। ভিডিওর এই অংশটি শুরু করছি সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে মেনশন করে। আপনারা আমার কন্টেন্ট দেখেন না 100% শিওর, কিন্তু আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের কর্মকাণ্ডের প্রতি একটা চোখ আমাদের থাকে। সেই পর্যবেক্ষণ থেকে অন্তত এটুকু বলতে পারি যে আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ। জুলাই বিপ্লবে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সাহায্য করতে ব্যর্থ হয়েছেন। আপনাদের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ব্যর্থতা হলো আন্দোলনের মেইন পাওয়ার হাউসের লিডারদের গুপ্তহত্যার হাত থেকে বাঁচাতে না পারা। মানে, যে নিরাপত্তার জন্য আমরা জানবাজি রেখে লড়লাম, সেই নিরাপত্তাই নেই। এর দায় আপনাদের। বাই দ্য ওয়ে, ডিসেম্বরে প্রাইভেট ইউনিভার্সিটির ৩ জন স্টুডেন্ট শহীদ হয়েছেন। তাদের 2 জন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক। তারা হলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তাজবির হোসেন শিহান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত এবং একজন নারী শিক্ষার্থী। ওদিকে চট্টগ্রামের ছাত্রদল কর্মী জুলাই বিপ্লবের অন্যতম এক সংগঠক জসিমকে কুপিয়ে করা হয়। যে স্টাইলে এবং যেভাবে তাদের হত্যা করা হয়েছে, তা কেবল স্পাই থ্রিলার কিংবা অ্যাকশন মুভির মাফিয়া সিনেই দেখা যায়। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, অত্যন্ত সুপরিকল্পিত এবং দূরদর্শী প্ল্যানের কাজ। হাসিনা ডান্ডিয়ায় তার স্বামীর কুলে বসে ঘোষণা দিয়েছিল যে সে ডিসেম্বরে তার তাণ্ডব দেখাবে। শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত সে বাংলাদেশের মানুষ হত্যা করবে, এটাই ছিল তার প্রতিজ্ঞা। এজন্য সে মোক্ষম এক পার্টনার পেয়েছে। প্রচণ্ড মুসলিম বিদ্বেষী একটা রাষ্ট্র ডান্ডিয়ার দাসী হিসেবে তাদের কাছ থেকে সক্রিয় সাহায্য পাচ্ছে হাসিনা। 17 মে 1981 সালে বাংলাদেশে ফেরত আসার পর হাসিনা তার প্রতিশোধের যাত্রা শুরু করে জিয়াউর রহমানকে শহীদ করে। ডক্টর ইউনূসের উপর তার প্রচণ্ড ক্ষোভ আছে, কিন্তু এর চেয়ে বেশি ক্ষোভ জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের উপর, যাদেরকে সে নিজ হাতে করতে চায়। আবারও চান্স পেলে 40-50 হাজার ছাত্র করে হাসিনা তার অতৃপ্তি মেটাবে, এতে কোনো সন্দেহ নেই। হাসিনার একটা বিষয় আপনি স্বীকার না করে পারবেন না, সেটি হচ্ছে তার এফোর্ট, অর্থাৎ লক্ষ্য অর্জনের চেষ্টা। সে তার নাটকীয় নৃশংস মানসিকতার তৃপ্তির জন্য সবসময় চেষ্টা করে। যখন যেখানে যে অবস্থায় থাকে সেখান থেকেই তার চেষ্টা চালায়। যেমন এখন দিল্লিতে বসে বসে বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়ে কেড়ে নিয়ে তার বিকৃত পিশাচি মনের লাশের ক্ষুধা মিটাচ্ছে। বাংলাদেশের মানুষকে আমরণ নরযন্ত্রণা দেওয়ার যে প্রতিজ্ঞা সে করেছে, তা বাস্তবায়ন করার জন্য কোনো অপশনই বাদ দিচ্ছে না। বর্তমানে জুলাই বিপ্লবের সর্বস্তরে ছাত্রছাত্রীদের উপর হাসিনার ক্ষোভ সবচেয়ে বেশি। এই বিপ্লবে জড়িত প্রতিটি প্রাণ কেড়ে নেয়ার প্ল্যান করেছে হাসিনা, অন্তত যে কয়টা পারে। এই ক্ষেত্রে তার এখনকার টার্গেট প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট লিডাররা, কারণ এদের জন্যই ডাইনিটার পাশার নিচ থেকে ক্ষমতার গদিটা নারী হয়ে গিয়েছে। ইন্টারনেট শাটডাউন করে আর্মি মোতায়েনের মাধ্যমে আন্দোলনকারীদের মনে ভয় ঢোকানোর চেষ্টা করে হাসিনা। পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে হল খালি করে ফেলা হয়। সারা দেশ জুড়ে মোতায়েন করা হয় আওয়ামী লীগের দল। এর ফলে 24 জুলাই নাগাদ আন্দোলন স্তীমিত হয়ে পড়ে। কোটা বিরোধী আন্দোলন মোটামুটি 95% হাসিনার কন্ট্রোলে চলে যায়। ডাইনিটা দম ফেলার সুযোগ পেয়ে আন্দোলনের শীর্ষ 6 সমন্বয়ককে গ্রেফতার করে। 2 ইঞ্চি ডিবি হারুনকে দিয়ে প্রচার করায়। থেমে যায় জুলাই বিপ্লব।
কিন্তু পুনরায় ইন্টারনেট চালু করা মাত্রই আন্দোলন দমনের নামে 16 থেকে 23 জুলাই পর্যন্ত হাসিনা যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে তার অসংখ্য ফুটেজ দেশ বিদেশে সাড়া ফেলে দেয়। হাসিনার নির্মমতায় মানুষ হতবাক হয়ে যায়। তখনই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা গর্জে ওঠেন। স্তিমিত আন্দোলন প্রাণ ফিরে পায়। সাধারণ মানুষও হাসিনার উৎখাতে মাঠে নামে। প্রাইভেট ইউনি স্টুডেন্টদের দুর্দান্ত সাহস তাদের লজ্জা দেয়, ফলে তারাও ঝাঁপিয়ে পড়েন। ওদিকে ইন্টারন্যাশনাল অ্যারেনায় আর্জেন্টাইন ফুটবলার থেকে শুরু করে কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এর মেন ফোকালস জাংকুক পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সারা দুনিয়ার অ্যাক্টিভিস্টরা আওয়াজ তোলেন। জুলাই আন্দোলন প্রাণ ফিরে পায়। জুলাই আন্দোলন প্রাণ ফিরে পায় বেসরকারি অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের মাধ্যমে। দৃশ্যমান কোনো লিডিং ছাড়াই দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়েন দেশপ্রেমিক ভাই বোনেরা। তখন ব্র্যাক, ইন্ডিপেন্ডেন্ট, এআইইউবি, এসইউবি, নর্থ সাউথ, প্রাইম সহ টপ র্যাঙ্কিং প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা মাঠ কাঁপিয়ে দেন। কেঁপে যায় হাসিনার কলিজাও। দ্বিতীয় দফার আন্দোলনে হাসিনা এবং তার ফ্যাসিজম এনাবলাররা অকল্পনীয় লেভেলে নির্মম হয়। তবুও এরা থামে না। সে আন্দোলনে দৃশ্যত কোনো লিডার ছিল না। তবুও প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টদের অর্গানাইজ করে আন্দোলন দুর্বার করতে অবদান রেখেছেন অনেকেই। প্রতিটি ভার্সিটির প্রতিটি ডিপার্টমেন্টে 3-4 জন করে কোঅর্ডিনেট করেছিলেন। প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়েন তারা কেউ ফকিনির ছেলেমেয়ে না। সাবস্ট্যান্সিয়াল সলভেন্সি আছে এমন ফ্যামিলির ছেলেমেয়েরাই 12-13 লাখ টাকা খরচ করে প্রাইভেট ভার্সিটিতে পড়তে আসেন। তাদের বেশিরভাগই সরকারি চাকরি পোছেও না, আশাও করে না। আর এরাই তখন জেনে বুঝে জীবন বাজি রেখেছিলেন। জীবন বাজি রেখেছিলেন এই দেশের জন্য। স্বেচ্ছায় সজ্ঞানে তারা জীবন উৎসর্গ করেছেন। উদ্দেশ্য ছিল একটাই, দিল্লির পালতু রক্তপিপাসু ডাইনিটাকে উৎখাত করে চিরতরে শেষ করে দেয়া। ঠিক ডাইনিটা লাত খায়, উৎখাত হয় তাদের হাতেই। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্টরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের থেকে 1000 গুণে স্মার্ট, প্রম্পট এবং গুড অর্গানাইজার। এর অন্যতম কারণ সম্ভবত পার্সোনাল লাইফে খাওয়া পড়া নিয়ে এদের ব্রেনের অপচয় হয় না। ব্রেনের প্রপার ফাংশনিংয়ে বাড়তি কোনো প্রেশার থাকে না। বিপরীতে কম্পারেটিভলি অসচ্ছল কিংবা কম সচ্ছল ফ্যামিলির ছেলেমেয়েদের প্রথম এবং প্রধান চিন্তা থাকে নিজের ও পরিবারের সচ্ছলতা। প্রাইম টার্গেট থাকে আর্থিকভাবে সচ্ছল হবার জন্য উপযুক্ত কর্ম পাওয়ার চেষ্টা করা। এক্ষেত্রে মোটামুটি সচ্ছল পরিবারের একটা ছেলে বা মেয়ের মাথা ক্রিয়েটিভলি কাজ করে। আর তাদের সেই ক্রিয়েটিভিটির কারণেই জুলাই বিপ্লব সফল হয়েছে। হাসিনা লাথি খেয়ে পালিয়েছে। হাসিনাকে সকল ঘৃণ্য কাজে সক্রিয়ভাবে সাহায্য করেছে ডান্ডিয়া। বিগত 15 বছরে প্রতিটি হত্যাকাণ্ডে দিল্লি জড়িত। পিলখানা থেকে শুরু করে এখনো পর্যন্ত যত প্ল্যান হচ্ছে তার সবই এদের কাজ। জুলাই বিপ্লবের সারথি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের হত্যাও এরাই করছে। দিল্লি, হাসিনা, আওয়ামী লীগ এবং তার এই দেশীয় দালালেরা চায় বাংলাদেশি তরুণ প্রজন্মের মন থেকে যেন ভয়টা না চলে যায়। হাসিনা, আওয়ামী লীগ এবং সর্বোপরি ডান্ডিয়ার প্রতি এদেশের মানুষের মনে এতদিন যে ভয়টা ছিল তা যেন জারি থাকে। তাদের প্ল্যান এদেশের স্বাধীনচেতা, সাহসী, দুর্বার এবং দেশপ্রেমিক তরুণ প্রজন্মকে অজানা আতঙ্কে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ ইকোনমিক, কালচারাল অ্যান্ড পলিটিক্যাল অগ্রগতিকে থামিয়ে দেয়া। এজন্য ইয়াং লিডারশিপকে শুরুতেই শেষ করে দেয়া হচ্ছে হত্যার মাধ্যমে। এতে করে স্মার্ট অ্যান্ড ব্রিলিয়ান্ট ইয়াংরা দেশের লিডিংয়ে আসবে না। ভয় পাবে তাদের পরিবার। একান্ত ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত থাকতে চাইবে। জীবনের হুমকি বড় হুমকি। সেই হুমকির মুখে তারা তাদের মেধা কবর দিয়ে সাপোসা জীবন পার করবে। জুলাই বিপ্লবে অংশ নেওয়া প্রতিটি প্রাণ দুঃসাহসী। আমি তখন নিজে পুরো ঢাকার মাঠে তাদের দেখেছি। তারা দেশকে ভালোবেসে প্রাণ দিয়েছেন, লড়েছেন, রক্ত হয়েছেন। আর এরা যদি অ্যাক্টিভ পলিটিক্সে যোগ দেন তাহলে দেশে ডান্ডিয়ার নচ্ছার দালাল গোষ্ঠীর সারা। তাই হাসিনা এবং তার ভাতার কান্ট্রি সুকৌশলে এদেশীয় সাহায্যে জুলাই বিপ্লবের সবচেয়ে দুঃসাহসী লিডারদের একে একে সরিয়ে দিচ্ছে। এই হত্যা আপাতত থামলেও খুব শীঘ্রই আবার শুরু হবে। আরও 4-5 জনকে হত্যা করবে। সো সময় থাকতে সাবধান হন। এক 11 পর জেনারেল মঈনের মাধ্যমে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পুরোপুরি গ্রাস করে নেয় ইন্ডিয়া। হাসিনা ক্ষমতায় এসেই পিলখানায় 57-20 সেনানীকে শহীদ করে। এরপর বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়া ডাইনিটার মাধ্যমে তার ভাতারের দখলে চলে যায়। যেহেতু মুসলিমদের প্রতি সীমাহীন ঘৃণা আছে, তাই ডান্ডিয়া বাংলাদেশে একটি বড় কিলার গ্রুপ তৈরি করে। উদ্দেশ্য প্যাট্রিয়টিক বাংলাদেশি মুসলিমদের হত্যা করা। আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসীদের নিয়ে এই দল ক্রিয়েট করে ডান্ডিয়া। নির্মমভাবে হত্যা করার সকল ট্রেনিং দেয়। দীর্ঘ 15 বছর এই কাজ করিয়ে তাদের অত্যন্ত সুদক্ষ বানায়। হিন্দুত্ববাদী ডান্ডিয়া এরকম অন্তত 1500 তৈরি করেছে, যারা ডিজিএফআই, এনএসআই, পুলিশের ডিবি, এসবি এবং পিবিআইতে এখনও কর্মরত আছে। আগে এরা অপারেশনে যেত নেমপ্লেট খুলে।
ফলে অনেকের পরিচয়ই জানা যায়নি। বলতে গেলে 95%-এর পরিচয়ই কেউ জানে না, ফলে তারা বহাল তবিয়তে আছে। ডান্ডিয়ান সংস্থা র, হাসিনা, আর্মিতে এখনও বহাল তবিয়তে থাকা দিল্লির পালাক দল এবং ট্রান্সকম মিডিয়া কাল্টির সমন্বয়ে এই গোপনীয়তা বাস্তবায়ন করা হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টের কেউ যেন এটা নিয়ে সন্দিহান না হয়, সেজন্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং আসিফ নজরুল ডক্টর ইউনুসকে ভিন্ন দিকে ব্যস্ত রাখছে। সার্জিস এবং হাসনাতরা মাঠে চিৎকার করে তাদের ব্যর্থতা ডাকছেন। এটা নিয়ে মিডিয়ায় যেন খুব বেশি ট্যাফো না হয় সেটা নিশ্চিত করছে মতিউর রহমান এবং মাহফুজ আনাম। একেই বলে ফুললি কোঅর্ডিনেটেড অ্যাকশন। ডিজিএফআই এখনও ডান্ডিয়ার পালাকারীদের হাতে, এটা অনেকবার বলেছি, শুধু আমি নই। 5 অগস্টের পর সামি ভাই অনেকবার বলেছেন যে হাসিনার বাছাইকৃত ইন্টেলিজেন্স কন্ট্রোল করছে। সুতরাং এসব যে হাসিনার নির্দেশে আমাদের ইন্টেলিজেন্সই করছে না তার নিশ্চয়তা আছে। কিভাবে এসব গুপ্তহত্যা চালানো হচ্ছে জানতে চান? ওয়েল, জুলাই বিপ্লবে অংশ নেওয়া লিডিং পজিশনের প্রায় প্রত্যেকের ফোন নাম্বার এবং ব্যক্তিগত তথ্য বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে। আন্দোলনের সময় এবং পরে তারা এসব ইনফরমেশন হাতিয়ে নেয়। আর গোয়েন্দা সংস্থা এখনও ভারতীয় পাল্টোগুলো দায়িত্বে আছে। হাসিনা দিল্লিতে বসে তার ভাতারের সাথে মিলে সিলেক্ট করছে ঠিক কোন কাজটি করলে বাংলাদেশিদের মনে ডান্ডিয়া এবং হাসিনার প্রতি ভয়টা জারি থাকবে। সেই সাথে এদেশের ব্রাইট ইয়াং মাইন্ডগুলোকে কিভাবে সরিয়ে দিলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে না। এক্ষেত্রে বর্তমান সময়ে প্রাইম টার্গেট হচ্ছে জুলাই বিপ্লব সফলকারী প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট লিডাররা। এদের উপর হাসিনা এবং ডান্ডিয়া উভয়ের ব্যক্তিগত ক্ষোভ রয়েছে, ফলে এরাই প্রথম টার্গেট হচ্ছেন। তাছাড়া এসব স্টুডেন্টরা অত পরিচিত নন, ফলে তাদের হত্যা করলে দেশব্যাপী আলোড়না হবে না। যাই হোক, দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয় কোন কোন স্টুডেন্টকে কিভাবে হত্যা করতে হবে। লিস্টের সাথে ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা পারফেক্ট টাইম এবং প্রসেস বাতলে দেয়। বাংলাদেশি গোয়েন্দা সংস্থায় থাকা কর্মীরা সেসব স্টুডেন্টদের আইডেন্টিফাই করে, তারপর তাদের উপর গোপনে নজর রাখা হয়। কিছুদিন ব্রেকি করার পর পারফেক্ট টাইমে হামলে পড়ে। গোয়েন্দা সংস্থার বাচ্চারা ফিল্ডে থাকা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নির্বাচিত কর্মীদের প্রয়োজনীয় তথ্য এবং সরঞ্জাম সাপ্লাই করে। যখন গুপ্তহত্যা চালানো হবে তখন সংশ্লিষ্ট এরিয়ার পুলিশ এবং অন্যান্য সরকারি বাহিনীকে দূরে সরিয়ে রাখে কৌশলে। পাশাপাশি প্রথম সারির কর্মীদের নিরাপত্তা দেওয়ার জন্য আওয়ামী ছদ্মবেশী কর্মীদের আরেকটি দল পাবলিক সেজে সেখানেই থাকে। ওদিকে একই সাথে চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনা ও ইস্যু দিয়ে সোশ্যাল মিডিয়া এবং পাবলিক ডোমেন ব্যস্ত রাখা হয় যেন শোরগোল না ওঠে। গণমাধ্যম যেহেতু এখনো ডান্ডিয়ার পালতু, সেহেতু তারাও বিষয়গুলো একেবারে সাদামাটা হিসেবে প্রেজেন্ট করে, ফলে এসব গুপ্ততা নিয়ে তেমন আলোড়ন হয় না। ওদিকে অন্তর্বর্তী সরকারের কেউ যেন এটা নিয়ে উচ্চবাচ্য করতে না পারেন সেজন্য নিরলস কাজ করে যাচ্ছে শফিকুল আলম, সুচিস্মিতা তিথি, আসিফ নজরুল, প্রধান উপদেষ্টা সামরিক সচিব এবং আরও কয়েকজন সচিব আমলা। এর ফলে ইচ্ছায় বা অনিচ্ছায় হোক কেউ আর এটা নিয়ে তোড়জোড় করতে পারেন না। একমাত্র ভয়েস হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ এ নিয়ে জোর আওয়াজ তোলে। তারা সার্জিস ও হাসনাতের কাছেও যায়, কিন্তু সার্জিস হাসনাত তেমন কোনো সাহায্যই করেনি। গুমনায় ছাত্রদলের একজন শহীদ হওয়ায় তারা খানিক ট্যাফু করে থেমে যান। দুঃখের বিষয় হল নির্বাচন বলে চিল্লানো মির্জা ফখরুল অথবা বিএনপির টপ লেভেলের কাউকে এখনো পর্যন্ত দেখলাম না এটি নিয়ে কোনো জোর আওয়াজ তুলতে। এর মানে হলো খুঁটা অনেক কিছুই কন্ট্রোল করছে, যার কারণে আমাদের ভাই বোনেরা এখনো শহীদ হচ্ছেন। 5 অগাস্ট থেকে 8 অগাস্ট পর্যন্ত দেশে অন্তত 50,000 সাপ নিধনের কথা ছিল, সেটা না করার মাসুল এখন দিতে হচ্ছে। ডান্ডিয়া, হাসিনা এবং তার দানবদের থামানোর একটাই উপায়, তা হল পাল্টা মায়ের। নিষিদ্ধ লীগের পদ্মারিগুলো কারা আমরা জানি। এদের ঠেকাতে হলে সমন্বিতভাবে একটা প্ল্যান করতে হবে। টপ লেভেলের আওয়ামী লীগের অন্তত 70%কে যেভাবেই হোক নিউট্রালাইজ করতে হবে। নিজেদের নিরাপত্তার খাতিরেই এটা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বর্তমান প্রশাসন কন্ট্রোল করছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডান্ডিয়া। ট্রান্সকম গ্রুপের 2 সুপারের মাধ্যমে আভ্যন্তরীণ সকল গোপন সিদ্ধান্ত ডান্ডিয়া আগেভাগেই জেনে যাচ্ছে, ফলে ডক্টর ইউনুস সঠিকভাবে কাজ করতে পারছেন না। বলতে গেলে আসিফ নজরুল তার পিআরের মতি মাহফুজ গ্যাংয়ের হাতে এই সরকারকে তুলে দিয়েছে। আমাদের তারা নিরাপত্তা দিবে না, সুতরাং নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই ম্যানেজ করতে হবে। এজন্য যদি রাক্ষস হাতে রক্ত লাগাতে হয় তাই করতে হবে, এছাড়া প্রাণ বাঁচানোর আপাতত আর কোনো উপায় নেই। অদূর ভবিষ্যতে কি হবে সেই আশায় বসে থাকা যাবে না, যা করার এখনই করতে হবে।
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতি আমার আহ্বান, প্রতিটি ইউনিভার্সিটিতে কার্যকরী কমিটি দিন। দায়িত্বশীলদের নাম গোপন রাখুন। সংগঠন শক্তিশালী করুন, ঐক্য করে তুলুন। ঐক্য ছাড়া এক মুহূর্তও টিকব না আমরা। লৌহ কঠিন ঐক্য থাকলে জেনারেল ওয়াকার পর্যন্ত ভয় পায়, এটা প্রমাণিত। কুতলিগের চিহ্নিত এবং সন্দেহভাজন খুনিদের ডেটাবেস তৈরি করে আমাদের দিন। আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ইমেলে দিতে পারেন। কুতলিগের প্রতিটি খুনিকে নিষ্ক্রিয় করতে হবে, তাহলেই কেবল ডান্ডি এবং খাসিনার হাত খর্ব হবে। অন্যথায় আমি, আপনি এবং দেশ কিছুতেই নিরাপদ না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক, সুস্থ থাকুন। প্রথম আলো এবং ডেইলি স্টারকে পরিহার করুন, বর্জন করুন, এদের ধ্বংস করুন। দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।